সাহেব, এই ম্যানেজার সাহেব। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি আমার গায়ে হাত তুলেন কেন? আমি কি করেছি? কেন মেরেছি বোঝেন না? আপনাকে গতকালকে বলেছি যে আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার করতে, টাকাটা এখনো ঢোকেনি কেন? স্যার গতকাল রাতেই তো আমি আপনাকে ক্যাশ 5 লক্ষ টাকা দিয়ে আসলাম, এখন হঠাৎ করে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিয়ে কি করবেন? আমি টাকা দিয়ে কি করবো না করবো সেই কৈফিয়ত কি তোরে দিতে হবে? ফকিন্নির বাচ্চা, আমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আসিফ চৌধুরী। আমার রোজ হাত খরচ লাগে 10 লক্ষ টাকা। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে যদি আমার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট না হয়, জানে মাইরা ফেলবো তোরে আমি। সরি স্যার, আমি এক্ষুনি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আমি নতুন জয়েন করেছেন। জি স্যার। রুমে আসেন। মে আই কাম ইন স্যার? আরে আসো আসো। কি নাম তোমার? স্যার আমার নাম আশা। 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 আশা, বাহ খুব সুন্দর নাম তো। আশা, তুমি কিন্তু অনেক সুন্দর। তুমি এক কাজ করো না, আজকে অফিস শেষে আমার উত্তরের ফ্ল্যাটে চলে আসো, তোমাকে আমার ভালো লেগেছে। আমি আপনার উত্তরের ফ্ল্যাটে কেন যাব? আশা, তোমার নামটা শুনে আর তোমাকে দেখে তোমাকে আমার একটু ভালোবাসতে ইচ্ছে হচ্ছে। তোমাকে একটু ভালোবাসা দিব। এই অফিসে তোমার প্রমোশন থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা সব আমি দেখি। মুখ সামলে কথা বলবেন স্যার। আপনি কি বোঝাতে চাচ্ছেন তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি আমার মেধা দিয়ে চাকরিটা পেয়েছি, আর যদি মেধা থাকে তাহলে একদিন নিশ্চয়ই পড়ে যাব। তার জন্য কোনো নোংরা কাজ করে আমার প্রমোশন কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা পাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। চুপ! তো কত বড় সাহস তুই আসিফ চৌধুরীর মুখে মুখে কথা বলিস? হ্যাঁ, তোর মতো গরিব ছোট লোককে কিভাবে কিনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বল তোর দাম কত, বল বল। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, তুই যা চাবে আমি তোরে তাই দিবি। কিন্তু আজকে আমি তোর কাছে চাই। অসভ্য বেয়াদব ছোট লোক, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? গরিব বলে তোদের অফিসে চাকরি করি বলে কি আমরা মানুষ না? আমাদের কোনো মান সম্মান নেই? নারীদেরকে তোদের মতো বড় লোকের ছেলে কি মনে করিস? ভোগ্যপণ্য? আর কোনোদিন আমার গায়ে হাত দেওয়া তো দূরে থাক, যদি আমার দিকে নোংরা চোখেও তাকাস তাহলে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস তুই আসিফ চৌধুরীর গায়ে হাত তুলছিস? তোর আজকে আমি তুই আমার ছেলে কোম্পানির একটা সামান্য কর্মচারীর সাথে এরকম আচরণ করতে পারলি? তোকে না, তোকে আমার ছেলে বলে পরিচিত, লজ্জা লজ্জা। স্যার, আপনার ছেলে আমার ইজ্জতের উপর হাত দিয়েছে। আপনাদের কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমাদের মতো গরিবের মেয়েদের শুধু ইজ্জতই আছে। আর আপনার ছেলে আমার সেই ইজ্জতের উপর হাত দিয়েছে, আমি ওনাকে ছাড়বো না। আমি এক্ষুনি এই মুহূর্তে থানায় গিয়ে ওনার নামে নারী নির্যাতনের মামলা করব। না না আশা, প্লিজ তুমি এটা করো না। আমি অবশ্যই করবো স্যার। সে আমার বসের ছেলে আর বড় লোকের ছেলে বলে আমি তাকে ছেড়ে দিব না। আপনার কাছে টাকা আছে ঠিকই, কিন্তু আপনি আপনার ছেলেকে একটু মানুষ করতে পারেননি। সে একটা অমানুষ। সে আমার সাথে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আমি এক্ষুনি এই মুহূর্তে থানায় গিয়ে তার নামে মামলা করব। আশা, আমি আমার ছেলের পক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমার ছেলেকে এবার মতো ক্ষমা করে দাও। আশা, তুমি যদি থানায় গিয়ে মামলা করো আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। তুমি তুমি প্লিজ এটা করো না। আমি তোমার কথা দিচ্ছি, আমি আমার ছেলের বিচার আমার নিজ হাতে করবো। ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আপনার ছেলে যদি এই মুহূর্তে এখন কান ধরে উঠবোস করে আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি তাকে ক্ষমা করব। এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা বল। তুই কার সামনে কি বলতেছিস? হ্যাঁ, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই কিভাবে ভাবলি যে তোর মতো একটা গরিব ছোট লোকের বাচ্চার কথা শুনে আমি এখানে কান ধরে উঠবস করবো, তোর কাছে ক্ষমা চাবো? আশা যা বলছে তাই কর, সবার সামনে কান ধরে উঠবাস কর, না হলে আমি নিজে তোকে থানায় নিয়ে গিয়ে নারী নির্যাতন মামলা করবো। ড্যাড, চুপ বেয়াদব, কান ধর, দরকার।
শিরিন, আমার ছেলের সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি। দাও, আসিফ, আসিফ, হ্যাঁ আসিফ। কি হয়েছে এরকম সকাল সকাল চিল্লাচিল্লি করতেছো কেন? এখন সকাল সকাল নয়, এখন বেলা 12টা বাজে, ঠিক আছে? 12টা বাজে মাত্র? তাহলে তো এখন ভোর রাত। আমার সকাল শুরু হয় দুপুর 2টায়। বলতো কি হয়েছে? এই যে আমার বন্ধুর মেয়ে শিরিন, ওকে আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। ওর মা কয়েকদিন আগে মারা গেছে, বাবা অসুস্থ। ওর বাবার সাথে কথা বলে ওকে গ্রাম থেকে আমি ঢাকায় নিয়ে এসেছি। দেখ, তোমার বন্ধুর মেয়ে তুমি গ্রাম থেকে নিয়ে আসছো, তার সাথে আমার পরিচয় করা দেওয়ার কি আছে? বাসার কোনো কাজের মেয়ে লাগলে তাকে কাজে লাগিয়ে দাও। ও আমাদের বাসায় কাজের মেয়ে হতে আসেনি, ওই বাড়ির বউ হতে এসেছে। ওয়েট, বউ হতে এসেছে মানে? আমি শিরিনকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেছি এবং তুই তাকে বিয়ে করবি। হোয়াট? এইসব তুমি কি বলছো ড্যাড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গ্রামের একটা অশিক্ষিত মূর্খ আনকালচার্ড মেয়েকে আমি বিয়ে করব? আসিফ, তুই ভুল করছিস। ও মোটেই অশিক্ষিত মূর্খ মেয়ে নাই, ও পড়াশোনা অনেক ভালো ছাত্রী। ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে ও প্লাস পেয়েছে। ড্যাড, ওরে প্লাস ধরে আমি পানি খাবো? গ্রামের একটা গরিব চাষা মেয়েকে আমি কেন বিয়ে করবো? আমি বলছি তাই তুই বিয়ে করবি। আর তুই ভুলে যাস না, তোর বাবা একসময় চাষা ছিল। তাছাড়া মেয়েটা নম্র ভদ্র, রূপে গুণে আমার সংসারটাকে আগলে রাখবে। আর শোন আসিফ, তোকে আর ওকে কিন্তু খুব ভালো মানাবে, তুই ওকে বিয়ে কর। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি বলতেছো তুমি এগুলা? এই গ্রামের চাষা মেয়েটা আমার সাথে মানাবে? মানে আমি যদি মহিলাও যাই না, এই মেয়েটাকে আমি বিয়ে করবো না। আর তুমি এই ব্যাপারে আমার সাথে কোনো প্রকার কোনো কথা বলবো না। দ্যাটস ইট। চাচাজান, আমার আব্বাই আমারে কইয়া দিছে আপনি যা যা কইবেন সব শুনতে। আপনার ছেলের সঙ্গে যে বিয়ার কথা কইছেন, এর জন্যই আমি রাজি হয়েছি। কিন্তু এখন যদি আপনার ছেলে বিয়াতে রাজি না হয়, তাহলে এই বিয়াটার দরকার নাই। আমি আমার আব্বার কাছে ফেরত চলে যাই। না শিরিন, আমি তোমার বাবাকে কথা দিয়েছি, আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে এবং হবে হবে হবে। আর তুমি কান খুলে শুনে রাখো, এই মেয়েকে তুমি যদি বিয়ে না করো, তাহলে আমি সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করবই, তোমাকে আমি ত্যায্যপুত্র করবো। হোয়াট? এইসব তুমি কি বলছো ড্যাড? সামান্য একটা চাষার মেয়ের জন্য তুমি আমাকে ত্যায্য করবা? হ্যাঁ, ত্যায্য করবো। কারণ শিরিনের বাবা আমার বন্ধু না থাকতো, তাহলে আমি আশরাফ চৌধুরী হয়ে উঠতে পারতাম না। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার লেখাপড়া একরকম বন্ধ হয়ে গেছিল। তখন আমার বন্ধু শিরিনের বাবা আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। ওর দাদা দাদি আমাকে পুত্র স্নেহে মানুষ করেন এবং আমার সমস্ত পড়াশোনার খরচ দেন। শুধু এটা না, আমার এই বিজনেসের প্রথম মূলধন ওর বাবা জমি বিক্রি করে দেয়। না, কোনোদিন কোনো প্রতিদান চাইনি, প্রতিদান দেইনি, চাইনি। কিন্তু আজ আমার প্রতিদান দেওয়ার সময় হয়েছে, আমি প্রতিদান দেব। তাই তুই শিরিনকে বিয়ে করবি। আর তুই তো আমার কথা অবাধ্য হস, তাহলে ধরে নেবো তুই আমার ছেলে না। আমি তোকে সত্যি সত্যি ত্যায্যপুত্র করবো। এন্ড ইট ইজ মাস্ট। তোমার কথা আজকে শুনে আমার কাছে সত্যি মনে হচ্ছে যে আমি তোমার ছেলেই না। এই গরিব ছোট লোকের মেয়েটার সাথে আমার বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করতে চাচ্ছ তো? ফাইন, করো, আমি রাজি আছি, আমি বিয়ে করবো ওকে। এবার খুশি? হ্যাপি? খবরদার, খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। আমি আপনারে স্পর্শ করতেছি না, সালাম করতেছি। তোর মতো গরিব ছোট লোকের বাচ্চাদের আমি খুব ভালো করেছি। সালামের নামে তুই আমাকে স্পর্শ করতে চাচ্ছিস? আমি আসিফ চৌধুরী, তোর মতো ছোট লোক আমার স্পর্শ করবে? নেভার। আমি ফকিনের মেয়ে হইলেও আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। আপনার পায়ের নিচে আমার বেহেশত। আজকে আমাদের জীবনের সবচেয়ে মধুর রাত, বাসর রাত। এই রাতে আমি আপনার একটু সালাম করতে চাই। আপনি আমার দোয়া করে দেবেন, আমি যেন সারা জীবন আপনার বাধ্য থাকতে পারি। মরণের আগের দিন পর্যন্ত আমি যেন আপনার সঙ্গে সংসার করতে পারি। চুপ, একদম ফালতু কথা বলবি না। তোর মতো একটা গরিব চাষার মেয়ে আসিফ চৌধুরীর সাথে সংসার করবে, এটা তুই ভাবলি কি করে? এখানে 2 লক্ষ টাকা আছে, এই টাকাটা নিয়ে তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবি। টাকা নিয়ে চলে যাবো মানে? এই খবরদার, আমার সামনে অভিনয় দেখাবি না। তোদের মতো গরিব ছোট লোকদের নজর থেকে আমাদের মতো বড় লোকদের টাকার উপরে, সেই লোভে পড়ে তুই আমার বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করেছিস, তাই না?
সেই জন্য আমি তোকে টাকা দিয়ে দিলাম। এখন এই টাকাটা নিয়ে সোজা এখান থেকে বেড়ে যাবে। আপনি এসব কি কইতেছেন? আমি যা বলছি ঠিক বলছি। ও, টাকা কম হয়ে গেছে তাই না? কম হয়ে গেছে, এনে তোর আমি আরো 2 লাখ টাকা দিলাম। তুই আমার জীবন থেকে চলে যাবে, আমি তোর কাছ থেকে মুক্তি চাই। ধর। টাকা কেন? সারা দুনিয়াও যদি আমার নামে লিখা দেন তবু আমি আপনার ছাড়া কোথাও যাব না। আমি আপনার সাথে সারা জীবন সংসার করব দেখা কালেমা পড়ে আপনারে বিয়ে করছি। আমার দেহে যতদিন নিঃশ্বাস আছে আমি ততদিন আপনার সংসার করুম। মরণ ছাড়া এই বাড়ি ছাড়া আমি কোথাও যাব না। মরণ ছাড়া তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? ঠিক আছে, তোরে আজকে আমি জানে মাইরা ফেলাবো রে। মারেন, মাইরা ফেলেন, আপনার হাতে মরলে আমি নিজের ধন্য মনে করবো। তাও আমি আপনার ছাড়া কোথাও যাব না। আমার কাছে থেকেও তোর কোনো লাভ হবে না, কারণ আমি তোকে কোনোদিন স্ত্রী মর্যাদা দিব না। আর যদি এই বাড়িতে তোর থাকতে হয়, তুই আমার চাকরানি হয়ে থাকবি, চাকরানি। শুধু চাকরানি না, আমি আপনার দাসী বান্দি হয়ে থাকতেও রাজি আছি। আপনি যা বলবেন আমি তাই করুম, যেমনি বলবেন তেমনি চলুম। আপনার কাছে আমি কোনোদিন কিছু চাবো না। দয়া করে আমার স্ত্রী হিসেবে মাইনা নেন। আপনার মনে না হোক, আপনার পায়ের তলায় একটু ঠাঁই দেন। বাসর রাত একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ রাত, এই রাতটার এইভাবে বৃথা যাইতে দিয়েন না। আমার এই আপনার সেবা করার সুযোগ দেন। আমার সেবা করার মতো সৌভাগ্য তোর মতো গরিব ছোট লোকের মেয়েদের কোনো দিন হবে না। বাসর রাত একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ রাত, শেষ করে দেবো তোর এই বাসর রাত, ধ্বংস করে দেবো সব আমি। বাবা, আপনার চা। দাও দাও দাও। বৌমা, তোমার হাতের চাটা এত চমৎকার হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। এই সকাল সকাল তোমার হাতের চা খেয়ে মনটা ফ্রেশ হয়ে গেল। ধন্যবাদ বাবা। আচ্ছা বৌমা, কাল রাতে কি আসিফ তোমার সাথে ভালোভাবে কথা বলেছে? জি বাবা, ভালোভাবে কথা বলছে। শুনে খুব ভালো লাগলো। আসলে কি জানো বৌমা, ছেলেটা একটু রাগী, ওই যে বাবার টাকা পয়সার কারণে অহংকার এরকম হয়ে গেছে। আমি জানি যে তোমার মানে কষ্ট হবে, কিন্তু তারপরেও ওকে একটু পথে আনতে হবে। বাবা, আপনি আমার জন্য দোয়া করেন। আমি আমার জীবন দেওয়ার চেষ্টা করব ওনারে সঠিক রাস্তায় ফিরায় আনার জন্য। ড্যাড, আমি বেরোচ্ছি একটু। এই সাত সকালে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে জানি না, কিন্তু আপাতত বাসা থেকে বের হচ্ছি, কারণ এই বাসার পরিবেশটা না নোংরা হয়ে গেছে। আমার সাফোকেশন হচ্ছে, দম বন্ধ আসছে। আচ্ছা ঠিক আছে, যেখানে খুশি তুমি যাও। এই বসো, আমার সাথে বসো, বসে নাস্তাটা খেয়ে যাও। ড্যাড, তুমি ভাবলে কিভাবে যে আমি এই 3rd ক্লাস ছোট লোকটার সাথে একই টেবিলে বসে নাস্তা করবো? আসিফ, ও তোর স্ত্রী, ওকে তুই ছোট লোক বলছিস কেন? ওকে আমি আমার স্ত্রী হিসেবে মানি না। আসিফ! বাবা, আপনি সিলাবাল্লা করেন না প্লিজ, আপনার প্রেশার হাই হয়ে যাব। শোনেন, আমি না সকাল সকাল উঠা আপনার জন্য খুব কষ্ট করে নাস্তা বানাইছি। আপনি যদি একটু খাইতেন আমি খুব খুশি হইতাম। একটু মুখে দিয়া যান। এই আসিফ চৌধুরী 5 স্টার হোটেল ছাড়া নাস্তা করে না। তোর এই বানানো খাবার দিয়ে আমি ব্রেকফাস্ট করবো, তুই সেটা ভাবলি কিভাবে? হ্যাঁ, তোর এই সব খাবার আসিফ চৌধুরী না, আসিফ চৌধুরী কুকুর বিড়ালও খাবে না। আসিফ! চিৎকার করবে না ড্যাড। তোমার কথা মতো ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি বিয়ে করেছি, কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না, এবং আমার বউয়ের স্বীকৃতি ওকে আমি দেবো না। শোনেন, বাবা কইলো যে আপনি নাকি চা খাইতে খুব পছন্দ করেন। আমি না খুব ভালো চা বানাইতে পারি, একটু খায়া দেখেন।
আপনার কাজের জায়গা, আপনার রুটি রুজির জায়গা, এখানে বসে আপনি বন্ধুদের লগে মদ খাইতেছেন? এটা আমার বাপের অফিস, আমি এই অফিসে মদ খাবো, জুয়া খেলবো, মেয়েরা ফুর্তি করবো। তোর বাপের কি? ছোট লোকের বাচ্চা, তুই এখানে কেন আসছিস? বাইরে হ! আমি আপনার সব পছন্দের খাবার রান্না করছিলাম, ভাবছিলাম আপনি দুপুরে বাসায় আসবেন, অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু আপনি তো আসলেন না। এর জন্য আমি খাবারটা নিয়ে অফিসে চলে আসছি। আপনি তাড়াতাড়ি হাত ধুয়ে আসেন আর তাড়াতাড়ি করে খায় নেন, ঠান্ডা হয়ে যাবে। দোস্ত, এই মেয়েটা তোর জন্য রান্না বান্না করে নিয়ে এসছে, তুই ওর উপরে চিল্লা পাল্লা করছিস কেন? এই মেয়েটা কে? হ্যাঁ তাই তো দোস্ত, কে এই মেয়েটা? এর আগে তো কখনো দেখি নাই। ও আমার বাসার নতুন কাজের মেয়ে। কি বলছিস? এটা তোর বাসার কাজের মেয়ে? হ্যাঁ, ওই বাসার নতুন কাজের মেয়ে আর কি। এই, তুই এখন এখানে দাঁড়াচ্ছিস কেন? বাইরে হ! এদিকে দেখুন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আরে না না না, যাবে কেন? এই শোনো না, আমার বাসায় কাজের লোকটা না চলে গেছে। তুমি চাইলে আমার বাসায় কাজ করতে পারো, রান্না বান্না করবা, কাপড় চোপড় দিবা, এই আর কি। আর শোনো, মাস শেষে যত টাকা লাগে আমি দেবো, মানি ইজ নো প্রবলেম। এ বেবি বেবি শোনো, তুমি চাইলে কিন্তু আমার বাসাতেও কাজ করতে পারো। আমার বউ চিটাগাঙে জব করে, ও ওখানেই থাকে, ঢাকাতে আমি একা থাকি। কাজ তেমন কিছু না, মাঝে মধ্যে আমাকে রান্না করে খাওয়াবে, আমার জামা কাপড় একটু ধুয়ে দেবে, আর মাঝে মাঝে আমার হাতে পায়ে মাসাজ করে ঘুম পাড়িয়ে দেবে, আর মাঝে মাঝে আমাকে একটু আদর আর ভালোবাসা দেবে। পারবে না সুন্দরী, বলো? এই খবরদার! একদম মাঝে মাঝে কথা বলবেন না। আমি আপনার বন্ধু বাড়ির কাজের লোক না, আমি তার স্ত্রী। কি আসিফ, এই মেয়ে তোর স্ত্রী? ও কি বলতেছে? ছি 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 ছি, আসিফ, শেষ পর্যন্ত তুই এরকম একটা গরিব ফকিন্নি মেয়েকে বিয়ে করেছিস? আর তোর কি পাগল হয়েছিস? এই মেয়ে আমি বিয়ে করবো? মিথ্যা কথা বলতেছে। ম্যানেজার সাহেব, এই ম্যানেজার সাহেব, স্যার আমাকে ডেকেছেন? আপনি অফিসে থাকা অবস্থায় এসব আলতু ফালতু লোক অফিসে ঢুকে কিভাবে? বের করেন। স্যার ম্যাডাম বলেছেন উনি আপনার ওয়াইফ, এই জন্য ওনাকে ঢুকতে দিয়েছে। চুপ করুন। এই মেয়ে আপনাকে বললো আর আপনি তার কথা বিশ্বাস করে ফেলছেন? আমি এই মেয়েকে চিনি না, এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করবো অফিস থেকে। বের করেন। কি কইলেন আপনি? আপনি আমার চিনেন না? না, আমি তোরে চিনি না। এই ম্যানেজার সাহেব, আপনি এখনো তারা আছেন, ঘাট ধাক্কা দিয়ে বের করেন। ওমা, তুই কই? এই ফকিন্নির বাচ্চা, এও চিল্লাতেছিস কেন? আর তুই বাসায় ঢুকলি কিভাবে? মাফ করবেন, এটা কি আশরাফ চৌধুরীর বাড়ি না? এটা আশরাফ চৌধুরীর বাড়ি। তাহলে তো ঠিক বাড়িতে আইছি। আমার নাম সিদ্দিক, গ্রামেরতে আইছি। আশরাফ চৌধুরী আছে না, হ্যাঁ আমার বন্ধু। এই খবরদার, ফালতু কথা বলবেন না। আপনার মতো একটা গ্রামের চাষা ছোট লোক আমার বাবার বন্ধু হইতে পারে না। বেরোন। না না বাবা, আমি সত্য কথাই বলতেছি, আমি আশরাফের বন্ধু। কিন্তু আপনি কেটা বাবা? আমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে, আসিফ চৌধুরী। তুমি আশরাফের ছেলে? তার মানে তুমি আমার জামাই? জামাই বাবাজি, তুমি কেমন আছো জামাই? আরে ভালো আছো তো তুমি? এই, ছাড়েন, ছাড়েন। দিলেন তো জামাটা নষ্ট করে। যান। সিসি আসি, এটা তুই কি করলি? একটা বাপের বসে লোককে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি? হ্যাঁ, এই তুই যাকে ধাক্কা দিয়েছিস তুই জানিস সে কে? আমার বন্ধু, সিনের বাপ, তোর শ্বশুর। হোয়াট? এই গ্রামের আনস্মার্ট চাষাটা আমার শ্বশুর? হ্যাঁ তোর শ্বশুর। আর মুখ সামনে কথা বল, তুই এক্ষুনি তোর শ্বশুরের কাছে ক্ষমা চাবি। চা ক্ষমা চা। আমি ক্ষমা চাবো ওই ছোট লোকের কাছে? ইম্পসিবল বাবা। আরেকটা কথা, এই গরিব ছোট লোককে আমি কোনোদিন আমার শ্বশুর হিসেবে মেনে নিব না। আর আপনিও শুনেন, আজকের পর আপনার সাথে যদি আমার কোনোদিন রাস্তাঘাটেও দেখা হয়, খবরদার আপনি পরিচয় দিবেন না যে আপনি আমার শ্বশুর। চলেন। আসিফ, আসিফ! আব্বা, এতদিন পর তোমার আমার কথা মনে পড়ছে? মারে, তুই কি ভালো আছোস? সুখে আছোস? কি আশরাফ, কথা কতস থাকি লিগা? তোর কথা মতো আমার মায়ের তোর হাতে তুলে দিছি। তোর ছেলের সাথে বিয়ে হইছে। আমার মায়ের কি সুখে আছে ক? আছে? আব্বা, আমি সুখে আছি, আমি অনেক সুখে আছি আব্বা। না রে মা, তুই সুখে নাই। তোর চোখের পানি দেখা বুঝে যেতেছে তুই নরকের মধ্যে আসোস।
তুই প্রতিদিন শত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এখানে পড়ে রয়েছস। না না, তোর এখানে থাকা দরকার নাই, তোরে লই আমি গ্রামে চলে যাবো। চল মা, আমার সাথে গ্রামে চল। না আব্বা, এটা আমার স্বামীর বাড়ি। দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা সব সহ্য করছি আমি, আর দরকার পড়লে আরো সহ্য করো, কিন্তু তাও আমি আমার স্বামীর বাড়ি ছাড়া কোথাও যাবো না আব্বা। মারে, তুই এইখানে থেকে অত্যাচার সহ্য করতে করতে মরে যাবি রে মা। আমার সাথে চল, গ্রামে চল। না আব্বা, একমাত্র মরণ ছাড়া আমি আমার স্বামীর সংসার ছাড়া কোথাও যাব না। সিদ্দিক, আমার ছেলে একটু বদমেজাজি তো, তাই তোর সাথে এমন ব্যবহার করেছে। তুই মনে কিছু করিস না, সময় সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। কিছুই ঠিক হবে না রাস্তাব, আমার মায়ের জীবনটা তুই নষ্ট করে দিলি। শোন, আমার মায়ের কিছু হলে তোরে আমি কোনো দিনও ক্ষমা করবো না। এখানে এখানে আমার দম বন্ধ হয়ে আসতেছে রে মা, আমি গেলাম। এত দূর থেকে এসেছিস, দু একটা দিন থেকে যা। না রে, এখানে আমি থাকতে পারবো না। এখানে থাকলে আমার মায়ের দুঃখ কষ্ট নিজ চোখে দেখতে হইব। আমি বাপ হইয়া আমার মায়ের দুঃখ কষ্ট দেখতে পারবো না। আমার বুকটা বাইতে চাইব। আব্বা, অনেক দূর জার্নি করে আইসো না, একটু পানি অন্তত খাওয়া যাও। না রে মা, আমি মরে যাব, তারপরে বড় লোকের বাড়ির এক গ্লাস পানি আমি খাবো না রে মা। বেব, তুমি এইভাবে মুড অফ করে আছো কেন? আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করছো, কি করে আমার মন ভালো থাকবে বলো তো? বেবি, ট্রাস্ট মি, শুধুমাত্র ড্যাডের প্রেসারে এসে আমার ওকে বিয়ে করতে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি ওকে আজ পর্যন্ত একবারের জন্য স্পর্শ করিনি। শোনো, আমি না জাস্ট সুযোগের অপেক্ষায় আছি, সুযোগ পেলেই ওরে আমি ডিভোর্স দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিব। এখন প্লিজ মনটা একটু ভালো করো, মুডটা একটু ঠিক করো প্লিজ, স্মাইল করো। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আই নো বাচ্চা, আই নো। কি ব্যাপার, আপনার সাথে মেয়েটাকে, আর আপনি এরকম কাঁধে হাত দিয়ে দাঁড়ায় আছেন কেন? আপনি কে? হোয়াট দ্য হেল? আমি কে সেটা আপনাকে কেন বলবো? হু আর ইউ? আপনি যার সাথে দাঁড়ায় আছেন আমি তার স্ত্রী। এবার বলেন আপনি কে? আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? এই মেয়ে সব কি বলতেছে? এই মেয়ে কি সত্যি কথা বলতেছে? আসলে কি এই মেয়ে আপনার গার্লফ্রেন্ড? ইয়েস, ও আমার গার্লফ্রেন্ড। এবার বুঝছিস? এখন যা এখান থেকে। না না, আমি থাকতে আপনি অন্য একটা মেয়েকে ভালোবাসবেন এটা তো আমি মাইনে নিতে পারবো না। আপনি আমার স্বামী, আমি আপনার মনে প্রাণে ভালোবাসি। কি নাই আপনি আমার মধ্যে কর? কেন আপনি আমার রেখাই মায়াদের ভালোবাসবেন? ছি আসিফ, তুমি এমন একটা আনস্মার্ট মেয়েকে বিয়ে করেছো। আমি তো ভেবেছিলাম তোমার বউ অনেক স্মার্ট। এ তুমি কি পুরো একটা গ্রামের খ্যাত। আমি আনস্মার্ট খ্যাত না, আপনি আনস্মার্ট খ্যাত। এর জন্য তো আপনি আরেকজনের স্বামীর সাথে প্রেম করেন। এই, আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না যে আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে যাচ্ছেন? দেখেন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার স্বামীর জীবন থেকে চলে যান। এমনি আমাদের সংসারটা ভাঙা দিয়েন না, আমার জীবনটা আপনি নষ্ট করে দিয়েন না। তোর জীবন নষ্ট হলে তাতে আমার কি? হ্যাঁ, আর তোর সাথে বিয়ে হওয়ার আগে থেকেই না আমি আসিফকে ভালোবাসি, আর আসিফ আমাকে। আর আসিফকে না পেলে আমার জীবনও নষ্ট হয়ে যাবে, আর তাই আসিফ খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করবে। অসম্ভব, আমি বাইচা থাকতে আমার স্বামী অন্য কাউকে বিয়ে করতে পারবো না। একদম চিন্তা করিস না, আমি যখন আসিফকে বিয়ে করব তখন তুই আর আসিফের বউ থাকবি না, কারণ তার আগেই আসিফ তোকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। খবরদার, আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে এই কথা যদি আরেকবার মুখ দিয়ে উচ্চারণ করিস আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আসিফ, তোমার সামনে তোমার বউ আমাকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছা তাই বলছো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কোনো প্রতিবাদ করবে না? তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? ও ঠিকই বলেছে, আমি প্রথমে তোকে ডিভোর্স দিব, তারপর ওকে বিয়ে করবো। এখান থেকে যা।
বৌমা, এসব তুমি কি করছো? বাবা, আমার মরতে দেন বাবা, এই জীবনটা আমি রাখতে চাই না বাবা। কেন কেন তুমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছ বলো? বাবা, আপনার ছেলে এতদিন আমারে অনেক অবহেলা করছে, অনেক অপমান করছে, অত্যাচার করছে, আমি সব মাইনে নিছি বাবা। কিন্তু আজকে আমি নিজের চোখে যা দেখে আসছি বাবা, এটা আমি কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না বাবা। কষ্টে আমার মুখটা ফাইটা যাইতেছে বাবা, আপনি আমার মরতে দেন। তুমি কি দেখে এসেছো আমাকে বলো বৌমা। বাবা, আমি দেখলাম আপনার ছেলে রাস্তার পাশে দাঁড়ায় অন্য একটা মেয়ের সাথে কথা বলতেছে। আমাকে বলছে যে ওই মেয়ে নাকি ওর গার্লফ্রেন্ড, আর আমার ডিভোর্স দিয়ে নাকি কয়দিন পরে ওই মায়ের বিয়ে করবো বাবা। বাবা, আমি থাকতে আমার স্বামীর আরেকটা গার্লফ্রেন্ড থাকবে, এটা আমি মাইনে নিতে পারবো না বাবা, এটা আমি মাইনে নিতে পারবো না বাবা। আপনি আমার আটকেন না, আপনি আমার মরতে দেন বাবা। তুমি মরে গেলে আমি হেরে যাবো, তুমি হেরে যাবে, তোমাকে বাঁচতেই হবে। গরিবের ঘরে জন্মেছে বলে তুমি মরে যাবে, তুমি মরে গেলে আমি হেরে যাবো। আসিফকে তোমার উচিত শিক্ষা দিতেই হবে বৌমা। এইটা কোনোদিনও সম্ভব না বাবা। অবশ্যই সম্ভব। আমি বুঝতে পারছি যে সোজা আঙুলে ঘি উঠবে না, এবার আঙুলটা আমাকে বাঁকা করতেই হবে। হোয়াট ইজ দিস? আপনাদের এত বড় সাহস, আমাকে দেখে আপনারা উঠে দাঁড়ালেন না কেন? এই কথা কান দিয়ে ঢুকে না। আপনাকে দেখে সবাই উঠে দাঁড়াবে কেন? হ্যাঁ, কে আপনি? ছোট লোকের বাচ্চা, আমি কে তুই আমার চিনতে পারতেছিস না? গায়ে হাত তোলার অভ্যাসটা কোন ঝেড়ে ফেলো মিস্টার আসিফ। আমি সত্যি আপনাকে চিনতে পারছি না, কারণ আপনার বাবা এখন আর এই অফিসের এমডি নয়, আর আপনিও আমাদের এমডি ছেলে না। এই বেয়াদবের বাচ্চা, আমি যদি এই অফিসের এমডি ছেলে না হই, আমার ড্যাড যদি অফিসের এমডি না হয়, তাহলে অফিসের এমডি কে? আমি এই অফিসের এমডি। হোয়াট? তুই এই অফিসের এমডি মানে? ছোট লোকের বাচ্চা, তোর এই অফিসের এমডি কে বানিয়েছে? আমি। বাবা, ও কি বলছে এগুলো? তুমি গ্রামের এই চাষা মেয়েটাকে অফিসের এমডি বানিয়ে ফেলেছো? আমি ওকে এমডি বানিয়েছি। এখন থেকে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য, এই অফিসের সমস্ত কিছু শিরিন দেখাশোনা। এইসব তুমি কি বলছো বাবা? আমি তোমার ছেলে থাকতে এই মেয়েটা কেন অফিসের এমডি হবে? এই মেয়েটা কেন অফিসে সবকিছু দেখাশোনা করবে? কারণ আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আমার ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি সব আমি শিরিন নামে দিয়ে দিই। বাবা, তুমি এসব কি বলতেছো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনার বাবা ঠিকই বলছে, আপনার বাবার যত সম্পত্তি ছিল সব এখন আমার নামে। এই অফিসের এমডি আমি। একটাবার চিন্তা করে দেখেন তো, আপনার তো আগেও কিছু ছিল না, আপনার যা ছিল তার সবই আপনার বাবার। আপনি আপনার বাবার টাকায় বড়াই করতেন, আপনার বাবার টাকায় আপনি বড় বড় কথা বলতেন। আপনি আসিফ চৌধুরী। আচ্ছা, কি যেন একটা বলতেন আপনি আমাকে? ফকিন্নির বাচ্চা, ছোট লোক। এখন তো ফকির আপনি। যান রাস্তা রাস্তায় ভিক্ষা করেন। আমি আপনাকে এই অফিসে আর কোনো দিনও দেখতে চাই না। যান, গেট লস্ট। অসম্ভব, আমি আমার বাবার অফিস ছেড়ে কোথাও যাব না। বাবা, শিরিন আমাকে অফিস থেকে বের করে দিতে চাচ্ছে, তুমি কিছু বলছো না কেন ওকে? আমি কি বলবো? শিরিন এই অফিসের এমডি, সেটাকে রাখবে না রাখবে সেটা তার ব্যাপার, আমার কিছু বলার নেই। বাবা, বাবা, আপনার বাবাকে ডেকে কোনো লাভ হবে না। 1 মিনিটের মধ্যে আপনি এই অফিস থেকে বের হবেন, না হলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এইটা আমার বাবার অফিস, আমার অফিস। এই অফিস ছেড়ে আমি 1 মিনিটের জন্য বের হবো না। ওকে ফাইন, ম্যানেজার সাহেব উনাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেন। ইয়েস ম্যাডাম। এই, আপনি একটু বেরোন তো। এই, বেরো ম্যানেজার সাহেব, বেরো। আপনি তো কাজটা ঠিক করতেছেন। দাঁড়ান, আপনি এই বাড়িতে ঢুকেছেন কোন সাহসে? মানে আমার বাড়িতে আমি ঢুকবো, কার সাহস নিয়ে ঢুকতে হবে কেন আমার? কি বললেন আপনি? এটা আপনার বাড়ি না, এটা আপনার বাড়ি না, এটা আপনার বাড়ি ছিল, কিন্তু এখন এটা আমার বাড়ি। হোয়াট? এটা আপনার বাসা মানে?
এই বাসা আপনার বাসা কিভাবে হলো? কারণ এই বাড়িটা আমি শিরিনের নামে লিখে দিয়েছি। তুমি এসব কি বলছো বাবা? তোমার যে একটা ছেলে আছে সেটা তুমি একবারও ভাববে না? তুমি যে এই বাড়িটা শিরিনের নামে লিখে দিয়েছো, এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো? তুমি কোথায় থাকবে, কোথায় যাবে, তাহলে আমি কি জানি? আমার পছন্দ অপছন্দের গুরুত্ব যেহেতু তোমার কাছে নেই, আমারও নেই। আমি একটা মেয়েকে পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে এলাম। আর কি তুমি কি করলে? তাকে অত্যাচার করলে, অবহেলা করলে, অপমান করলে। এখন তুমি কি করবে না না করবে সেটা তোমার ব্যাপার। এ ব্যাপার নিয়ে আমার ভাববার কিছু নেই। আপনার মনে আছে কিছুদিন আগে আমার বাবা এই বাড়িতে এসেছিল আর আপনি আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন? সেদিন আমি আর আমার বাবা যে কতটা কষ্ট পেয়েছি এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। সেদিন যেহেতু আমার বাবার এই বাড়িতে কোনো জায়গা হয়নি, আজকে আপনার এই বাড়িতে কোনো জায়গা হবে না। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। না 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 না, না, আমি বাড়ি থেকে বেরোবো না। শিরিন, আমাকে না এই বাড়ির যে কোনো একটা কোনায় থাকতে দাও, যে কোনো একটা কোনায়। আমার তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, আমি কোথায় থাকবো বলো? থাকার জায়গা না থাকলে আপনি রাস্তায় ঘুমাবেন, তবুও আপনার এই বাড়িতে কোনো জায়গা হবে না। ভালো ভালো বলছি বেরোয় যান, নাহলে দারোয়ান ডেকে এনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বাবা, তোমার সামনে তোমার ছেলেকে একটা মেয়ে তোমার বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে, তুমি কিছু বলবো না? ছেলে আমার ঠিক আছে, কিন্তু আমার কিছু বলার নেই। মানে এই বাড়িও আমার না, এই বাড়ি শিরিনের। ও কাকে রাখবে না রাখবে সেটা তার ডিসিশন। আর আমি থাকতে পারি কিনা সেটা ভাবছি। এই ব্যাপারে আমার কিছু বলার নেই। বাবা, আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ লজ্জা থেকে থাকে, আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। ও বুঝছি, আপনি ভালো ভালো বের হবেন না, তাই তো? দাঁড়ান, এই দাঁড়ান। থাক, দারোয়ান ডাকতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। ও মাই গড, মানুষজনরা কেন এভাবে রাস্তাঘাটে শুয়ে থাকে বুঝছি না। আসিফ, এই আসিফ, আসিফ, এই আসিফ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি পাগল হয়ে গেছো? এই দিনে দুপুরবেলা তুমি রাস্তার মধ্যে এভাবে শুয়ে আছো কেন? শুধু দিনে না, কালকে সারা রাত আমি রাস্তায় ঘুমিয়েছিলাম। হোয়াট? তুমি সারা রাত রাস্তায় ঘুমিয়েছো? বাট হোয়াই? কারণ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আরে বাবা, আঙ্কেল তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে বলে তুমি রাস্তায় শুয়ে থাকবা? আমাকে একটা কল দিতে পারতা, আমি নিজে এসে তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতাম। সত্যি বলছো? আমাকে তুমি তোমার সাথে তোমার বাসায় নিবা? অবশ্যই সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি না বেবস। সত্যি তুমি আমাকে ভালোবাসো তো সোনিয়া? সত্যি সত্যি সত্যি। থ্যাংক ইউ সোনিয়া, আমি আমার সব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে এসেছি। এখন আর তোমার আর আমার মধ্যে কোনো বাধা নেই। চলো, আমাকে তোমার বাসায় নিয়ে চলো, এরপর আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, সব হবে। তার আগে বলো, আঙ্কেল কেন তোমাকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে? ড্যাড আমাকে বাসা থেকে বের করে দেয়নি, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার স্ত্রী। হোয়াট? তোমার স্ত্রী তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? আমার বাবা তার সমস্ত সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর সবকিছু আমার স্ত্রীর নামে লিখে দিয়েছে। আমি তো তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি শিরিনের সাথে কখনো ভালো ব্যবহার করিনি, সবসময় খারাপ ব্যবহার করি। তাই শিরিন আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ও মাই গড আসিফ, তুমি সব কি বলছো? তার মানে তোমার বাবা সব সয় সম্পত্তি তোমার স্ত্রীর নামে লিখে দিয়েছে? হ্যাঁ সোনিয়া। মানে তোমার এখন কিছুই নাই? কিচ্ছু নেই, সেই জন্যই তো আমি রাস্তায় শুয়েছি। আমি একদম পথের ফকির হয়ে গেলাম সোনিয়া। সোনিয়া, আমাকে তোমার সাথে নিয়ে চলো না, আর আমি তোমাকে বিয়ে করব। আমাকে নিয়ে যাও প্লিজ। এই ফকিনি বাচ্চা, আচ্ছা তুই ভাবলি কি করে তোর মতো একটা ফকিনির বাচ্চাকে আমি বিয়ে করব, যার বাপের কিনা কিচ্ছু নাই? শোন, তোর বাপের অনেক টাকা ছিল, তোর গাড়ি ছিল, তুই আমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতি, দামি দামি গিফট করতি, আর সেজন্যই আমি এতদিন তোকে ভালোবেসেছিলাম। কিন্তু এখন তো তুই রাস্তার ফকির, তুই আমাকে কিছুই দিতে পারবি না। আর তাই তোর সাথে সম্পর্ক তো দূরের কথা, আজকের পর থেকে আমি তোর সাথে পরিচয় রাখবো না। আর খবরদার, আমার সাথে একদম যোগাযোগ করার ট্রাই করবি না। গাড়ি সোনিয়া,
কি যে গার্লফ্রেন্ডকে এত ভালোবাসতা, দামি দামি গিফট কিনে দিতা, বাবার লাখ লাখ টাকা খরচ করতা, আজকে তোমার কিছু নাই দেখে সেই গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেল? এখন বুঝতে পেরেছো একজন পুরুষকে তার স্ত্রীর চাইতে বেশি আর কেউই ভালোবাসতে পারে না। সবাই যার যার স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন করে নেবে, তারপর স্বার্থ ফুরালে সবাই চলে যাবে। বাই দ্য ওয়ে, তোমার সাথে আমার কিছু হিসাব কিতাব বাকি আছে। আগামীকাল সকাল 10টার মধ্যে তোমাকে আমি আমার অফিসে দেখতে চাই। কি ব্যাপার, আপনি এভাবে অফিসে চলে আসলেন কেন? শিরিন, তুমি না বললে আমাকে অফিসে আসতে? আমি আপনাকে অফিসে আসতে বলেছি, আপনি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকলেন কেন? আই এম সরি। কিসের সরি? হ্যাঁ, এই এই বাইরে যান, যান গেটের বাইরে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলবেন, ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি? বুঝতে পেরেছেন? যান। ম্যাডাম বলবো? আমি এই অফিসার এমডি, আপনি আমাকে ম্যাডাম বলবেন। আর হ্যাঁ, আপনি করে কথা বলবেন। এখন ম্যানেজার যেটা বলেছে সেটা করেন, যান। আসতে পারি ম্যাডাম? হ্যাঁ, আসুন। ম্যাডাম, আমাকে ডেকেছিলেন কিছু হিসাবের জন্য। কি হিসাব বাকি? আমার না কিছু টাকা দরকার, আমাকে কি একটু টাকা দিবেন? আজকে দুপুরবেলা কি খাবো সেটাও আমি জানি না। প্লিজ আমাকে কিছু টাকা দেন ম্যাডাম। টাকা আমি আপনাকে দিব না, আপনি আমাকে টাকা দিবেন। আমি টাকা দিব মানে? আমরা হিসাব করে দেখেছি যে গত 1 বছরে আপনি আপনার ব্যক্তিগত কাজে অফিসের অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা নিয়েছেন। আপনাকে এখন এই মুহূর্তে এই 50 লক্ষ টাকা ফেরত দিতে হবে। ম্যাডাম, আমি 50 লক্ষ টাকা এই মুহূর্তে কোত্থেকে আপনাকে ফেরত দিব? টাকা নেওয়ার সময় মনে ছিল না যে কিভাবে টাকাটা ফেরত দেবেন? শুনেন, অত কথা বলে লাভ নাই। আপনি যদি এই মুহূর্তে 50 লক্ষ টাকা ফেরত দিতে না পারেন, তাহলে ম্যাডাম পুলিশ ডেকে আপনাকে পুলিশের হাতে ধরে দেবে। তখন না বাকিটা জীবন আপনাকে জেলখানা কাটাতে হবে। না না, প্লিজ ম্যানেজার সাহেব, আমাকে পুলিশের কাছে দিয়েন না প্লিজ। আমি আমার বাকিটা জীবন জেলে কাটাতে চাই না। ভেরি গুড, তাহলে টাকাটা ফেরত দিন। ম্যাডাম, বিশ্বাস করেন আমার কাছে বিষ খাওয়ার টাকাটাও নেই। আমি আপনাকে 50 লক্ষ টাকা কোত্থেকে দিব? আমাকে মাফ করে দেন, এই টাকাটা আমি দিতে পারবো না। মাফ চাই ফকির মিসকিনরা। মিস্টার আসিফ, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। এক সময় আপনি আমাকে ফকিরনির বাচ্চা বলতে বলতে এখন নিজেই ফকির হয়ে গেছেন। কিন্তু আমি আপনাকে মাফ করব না। ম্যানেজার সাহেব, বুঝতে পেরেছি উনি টাকা দিতে পারবে না। আপনি এক্ষুনি পুলিশকে কল করুন। না না ম্যানেজার সাহেব, প্লিজ পুলিশকে কল দিতে হবে না। ম্যাডাম, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার টাকাটা দিয়ে দিব। ম্যাডাম, আমাকে একটু সময় দিন। ঠিক আছে, আপনাকে 7 দিনের সময় দিলাম, কিন্তু এই 7 দিনের মধ্যে যদি আপনি টাকা জোগাড় করতে না পারেন, আমি কিন্তু আপনাকে পুলিশে ধরিয়ে দিব। আর মনে রাখবেন, আমাদের লোকজন সব সময় আপনাকে ফলো করবে, পালিয়ে যাওয়ার চেষ্টা ভুলেও করবেন না। যান, যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করুন। কি রে? এই মামা, একটু কথাটা শোন না, আমি তো করে কি কইতেছি। ফোনটা রাখ না। কি রে মামা? বন্ধু, ফোনটা রাখ তো, তোর সাথে আমার জরুরি কথা আছে, একটু কথাটা শোন। তুই ফোনে হাত দিতাছস কেন? কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। শোন, তোর যা কিছু বলার তাড়াতাড়ি বল, আমার কিন্তু সময় নেই। বন্ধু, আমার না খুব জরুরি ভিত্তিতে 50টা লাখ টাকা খুব দরকার। আমাকে 50টা লাখ টাকা ধার দিয়ে নিলে পুলিশ আমার যে কোনো সময় ধরে নিয়ে যাবে। আমি জেলের ভাত খেতে চাই না মামা, প্লিজ আমাকে একটু হেল্প কর। আমারে কি পাগলে পাইছে যে তোর মতন ফকিরনির বাচ্চারে 50 লাখ টাকা ধার দিব? সব তুই কি বলছিস তোমার? আরে বেটা, তোর এই মুহূর্তে যদি 50 টাকা ধার দিই, তুই তো সেইটাই দিতে পারবি না। 50 লাখ টাকা তো অনেক দূরের ব্যাপার। চল, ফালতু কথা বলবি না, এখানে যা। তোরা আমার সাথে এইভাবে কথা বলতে পারলি? আমি তোদের জন্য কি না করেছি বল? নিজে একটা শার্ট কিনলে তোদেরকেও কিনে দিতাম, যেখানে যেখানে ঘুরতে যেতাম তোদেরকে সাথে করে নিয়ে যেতাম, আমার খরচে নিয়ে যেতাম। ঢাকা শহরে যত বড় বড় রেস্টুরেন্ট আছে সবগুলোতে তোদেরকে খেতে নিয়ে যেতাম। তোরা আজকে যে ব্যবসা করতেছিস, এই ব্যবসার টাকাটা পর্যন্ত আমার দেয়া তোদেরকে। আজকে তোরা
জায়গায় পোল্ট্রি নিয়ে নিলি? এইসব পুরাতন কাসুন্দি ঘাইটা না এখন কোনো লাভ নাই, তুই এখান থেকে যা তো, সময় নষ্ট করিস না, যা ভাগ। হায় রে বেঈমান, তোরা আমার সাথে এত বড় বেঈমানি করলি? বিপদে পড়লে যে বন্ধু চেনা যায় এটা আবার প্রমাণ হইল। ঠিক আছে, আমাকে তোদের টাকা ধার দেওয়া লাগবে না। আমার কাছ থেকে তোরা যে টাকাটা ধার নিছিলি সেই টাকাটা আমাকে ফেরত দে। এই বেটা, তোর কাছ থেকে আমরা কবে আবার টাকা নিছি? আরে তোরা যে ব্যবসার কথা বইলা আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিলি, সেই টাকাটা অন্তত আমারে ফেরত দে। এ বেটা, এই তোর কাছ থেকে যে আমরা ব্যবসার জন্য টাকা ধার নিছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? তোরা আমার বন্ধু, আমি বন্ধু মনে করে তোদেরকে টাকা ধার দিচ্ছি, সেই জন্য আমার প্রমাণ কি? বন্ধু বান্ধবের মধ্যে প্রমাণ রাখতে হবে। তোর যেহেতু কোনো প্রমাণ নেই, সেহেতু আমরা কোনো টাকা ধার নেইনি, তোরে কোনো টাকাই শোধ করবো না, যাক। হারামির বাচ্চারা, তোর আমার টাকা ফেরত দিবি না? তোর আমার টাকা ফেরত দিবি না? এই তোর আমার টাকা দিতে বেঈমান, স্বার্থপর। এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউরে চিনে না। কত মানুষের জন্য আমি কত কিছু করলাম, অথচ আমার বিপদে কেউ আমাকে চিনল না। হায় রে দুনিয়া, আমি এখন অফিসের 50 লক্ষ টাকা কোত্থেকে দেব? আর টাকাটা দিতে না পারলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। আর আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, আমার বাবার মান সম্মান যাবে। তার চেয়ে বরং নিজেকে শেষ করে দিই, তাহলে এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু থেকে একেবারে মুক্তি পেয়ে যাব। হ্যাঁ, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর থাকবো না, সবাইকে ছেড়ে চলে যাব। তুমি না বড় লোকের ছেলে, এত তাড়াতাড়ি জীবনের কাছে হার মেনে জীবনটা শেষ করে দিতে চাচ্ছ? হ্যাঁ, আমি জীবনের কাছে হেরে গেছি। আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই, সেজন্য নিজেকে শেষ করে দিচ্ছি। শিরিন, তোমাকে ধন্যবাদ। তুমি যদি আমাকে বাসা থেকে বের করে না দিতে, অফিস থেকে বের করে না দিতে, তাহলে আমি বুঝতেই পারতাম না যে জীবনটা এত কঠিন। এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে চেনে না। জানো শিরিন, তুমি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর একবেলা খাওয়ার জন্য 10টা টাকা উপার্জন করার জন্য আমি যে কত কষ্ট করেছি, অথচ আমার বাবা বড়লোক বলে আমি তার কত টাকা নষ্ট করেছি, আজে বাজে খরচ করেছি, কত খাবার অপচয় করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, বাবার মনে আঘাত দিয়েছি, তোমার মনে কষ্ট দিয়েছি। আসলে আমি না এতটা বিগড়ে যেতাম না। কেন আমি বিগড়ে গেছি জানো? কারণ আমি লাইফে কোনোদিন অভাব দেখিনি। আমার বাবা আমাকে কোনোদিন অভাব বুঝতে দেয়নি। কষ্ট কি জিনিস, বাস্তবতা কি জিনিস, পরিশ্রম কি জিনিস, তুমি কোনোদিন আমাকে বুঝতে দাও নাই বাবা। আমি যদি জন্মের পর থেকে অভাব দেখতাম, পরিশ্রম দেখতাম, কষ্ট দেখতাম, তাহলে আমার মধ্যে এত অহংকার জন্মতই না। মানুষকে আমি মানুষ হিসেবে মূল্যায়ন করতাম। এই কয়দিনে আমি আরো একটা জিনিস বুঝেছি, বাপের টাকায় বড়াই দেখানোর আসলে কিছুই নাই। বাবার যত টাকা পয়সাই থাকুক, সেটা শুধুই বাবার। একটা সন্তানের উচিত নিজের যোগ্যতায় কিছু করা, নিজের পায়ে দাঁড়ানো। আমি এও শিখেছি, যখন ভালো সময় থাকবে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। আর এমন কিছু আপন মানুষ বানানো উচিত যারা কিনা বিপদে পাশে এসে দাঁড়াবে। বাবা, তোর কথাটা শুনে আমার গর্বে বুক ভরে উঠছে। অনেক দেরিতে হলেও তুই তোর ভুল বুঝতে পেরেছিস। সেই ভুল তো একার নয়, আমাদেরও। এই সংসারের অভাব অনটন তুই কখনো বুঝতে দেয়নি। যখন চেয়েছিস কারি কারি টাকা তোর হাতে দিয়েছি, একবার বুঝাইনি এই টাকাটা ইনকাম করতে কত কষ্ট হয় একটা মানুষের। ব্যবসা বাণিজ্য, বিত্ত, বৈভব, প্রতিবদ্ধতায় ডুবেছিলাম। একবার পিছন ফিরে তাকাইনি যে আমার একটা ছেলে আছে, তাকে আমার সময় দেওয়া উচিত, কাউন্সিলিং করা উচিত, তার সাথে থাকা উচিত, টেক কেয়ার করা উচিত। অনেক দেরিতে হলেও তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি আনন্দিত। শিন, তোমাকে আমার বিশেষ ধন্যবাদ যে আমাদের পুরো প্ল্যানটাই সাকসেসফুল হয়েছে। প্ল্যান?
কিসের প্ল্যান বাবা? তোমার অহংকার পতনের প্ল্যান। মানে? মানে বাবা আমাকে কোনো সম্পত্তি লিখে দেয়নি, এই সব কিছু আমাদের একটা সাজানো নাটক ছিল। আর এই নাটকটা আমরা করেছি যাতে তোমার অহংকারের পতন হয়, তুমি যেন নিজের ভুলটা নিজে বুঝতে পারো। আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। আমি তোমার স্ত্রী হয়ে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যাই করেছি তোমার ভালোর জন্য, তোমার পরিবর্তন হওয়ার জন্য করেছি। স্যার আমি যা করেছি সবই ম্যাডাম আর স্যারের কথাই করেছি স্যার। আই এম সরি স্যার। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। শিরিন, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তুমি যদি এই নাটকটা না সাজাতে না, আমি আসলেই কোনোদিন বদলাতাম না, এই বড় লোকের অহংকারী ছেলে হয়ে থাকতাম। আমি কথা দিচ্ছি তোমাকে শিরিন, আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি আমার যোগ্য স্ত্রী, কোনোদিন তোমাকে অবহেলা করবো না, অপমান করবো। বাকিটা জীবন আমি তোমার এই 2 হাত ধরে পার করে দিতে চাই। সরি প্লিজ।